সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কর্মসংস্থানের মাধ্যমে টেকসই দারিদ্র দূরীকরণের লক্ষ্যে পল্লী কর্মশাক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বিগত ২৪ বছরের পথ চলায় পিকেএসএফ নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে ক্ষুদ্র উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণে ভ্যালু চেইন উন্নয়নের বিভিন্ন প্রকল্প রয়েছে। আজ আমরা আলোচনা করব ভ্যালু চেইন উন্নয়নের বিভিন্ন প্রকল্প নিয়ে। আর এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের সাথে রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল করিম, এবং আমাদের সাথে রয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মহসিন আলী। আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি। আপনাকেও অভিনন্দন। সুধী দর্শক মণ্ডলী, দারিদ্র্যের অন্যতম কারণ হলো কর্মসংস্থানের অভাব। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার 1990 সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। আত্মকর্মসংস্থান ও মজুরি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিকেএসএফ 2001 সালে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে। ক্ষুদ্র উদ্যোগ আওতায় এমন অনেক কর্মকাণ্ড আছে যাতে পণ্য বা সেবার উৎপাদন থেকে আরম্ভ করে পণ্যের মান উন্নয়ন, বিপণন বা ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক ধরনের সহযোগিতা প্রদানের প্রয়োজন হয়, যার ফলে পণ্য বা সেবার বাড়তি মূল্য সংযোজন ঘটে। এমন অনেক ক্ষুদ্র উদ্যোগ আর্থিক ও কারিগরি সহযোগিতা করে যাচ্ছে পিকেএসএফ। দর্শক মণ্ডলী, এমনই কিছু উদ্যোগ নিয়ে সাজানো একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে পিকেএসএফ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। আর ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প পিকেএসএফ এর একটি উল্লেখযোগ্য কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে নানা কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। এগুলোর মধ্যে একটি কার্যক্রম হল উপকূলীয় অঞ্চলে মাছের ঘেরে মিশ্র পদ্ধতিতে কাঁকড়া চাষ। আইলা আক্রান্ত গাবুরা এলাকার ডুমুরিয়া গ্রামে মোহাম্মদ আবু মুসা পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা ও মিশ্র পদ্ধতিতে কাঁকড়া চাষের কারিগরি সহায়তা নিয়ে নিজ ঘেরে কাঁকড়া চাষ করছেন। তিনি বাজার থেকে অপেক্ষাকৃত ছোট কাঁকড়া কিনে ঘেরের ভেতরে বালতিতে রেখে 2 সপ্তাহ লালন পালন করেন এবং তা বিক্রি করেন। 15 বছর আমি এই কাঁকড়ার জগতে আছি। প্রথম কাঁকড়া তো মারতাম, এখন সেইখান থেকে এখন কাঁকড়ার ব্যবসায় আছি। প্রায় 3 বছর যাচ্ছে। আমার নবাকি গণমুখী ফাউন্ডেশন সাপোর্ট দেয়, বা সেখান থেকে কিছু লোনও আমি নিয়ে কাজ করি। এখন বর্তমান এখান থেকে 4 মাস আগে আমার এই বালতির সিস্টেমটা তারাই দেখিয়ে দিয়েছে, প্লাস এই যে বালতির যে খরচ খরচা তাদের, আমার কোনো খরচ খরচা হয়নি। বিক্রির আয় আমি 21,000 পর্যন্ত পাইছি। এর ভিতরে সময় দিয়েছি মনে করেন 1 সপ্তাহ, 5 থেকে 7 দিন। এর ভিতরে আমি 11,000 টাকা পর্যন্ত লাভ পাইছি। এখন বর্তমান আমার সংসার বা ব্যবসা সব দিক থেকেই ভালো। আমি এই কুটুর পরে নির্ভরশীল আছি। এখন বর্তমান এই গণমুখী ব্যাপক সাপোর্ট দিচ্ছে, বা মানে মাটি পানি পরীক্ষা করার খুবই সুযোগ সুবিধা তাদের কাছ থেকে আমরা পাচ্ছি। ভ্যালু চেইন উন্নয়নের আরও একটি উল্লেখযোগ্য কার্যক্রম হল মিঠা পানিতে কার্প মাছের সাথে মিশ্র পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় FEDEC প্রকল্পের আওতায় গলদা কার্প মিশ্র চাষ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। চাকন্নমূল গ্রামের কৃষক মোহাম্মদ মফিজউদ্দিনের পুকুরে প্রদর্শনী চাষের ব্যবস্থা করে পিকেএসএফ এর সহযোগী সংস্থা তাকে পোনা আনা থেকে শুরু করে সকল প্রকার সহযোগিতা প্রদান করে। গত বছর মোহাম্মদ মফিজউদ্দিন প্রদর্শনী আকারে গলদা কার্প মিশ্র চাষ করে বেশ লাভ করেছেন। বাংলা মাছের চাষ করতাম। এসএস ভ্যালু চেইনের প্রকল্প এসএস এর মাধ্যমে আমি 2 বছর যাবৎ চিংড়ি চাষ করে আসতেছি। গত বছর আমি 30% পুকুর থেকে আমি 105 কেজি চিংড়ি বিক্রি করেছি এবং 200 কেজি মতন বাংলা মাছ চাষ করছি। আগের যে বাংলা মাছ চাষ করতাম তার থেকে অনেক আমি লাভবান হয়েছি। আমি তো আগে চিংড়ি চাষ সম্পর্কে কিছু জানতাম না,
এসএস আমাদেরকে হাতে এবং প্র্যাকটিক্যালি আইসা পুকুর পাড়ে সে ট্রেনিং দেওয়াইছে এবং আমাদেরকে ময়মনসিং নিয়েও ট্রেনিং দেওয়াইছে। আর এরা মাঝে মাঝে আইসা পানির খারত্ব পরীক্ষা করতো, পিএইচ পরীক্ষা করতো, যে আসলে কতটুকু কী আছে। তাতে এদের সহায়তায় আমরা এই চিংড়ি চাষটা সম্পর্কে এখন আমাদের অনেক ধারণা হয়ে গেছে। কার্পের সাথে যে চিংড়ি হয় সেটা তো প্রমাণিত হলো যে এই সাগর পাড়ে বা খুলনাতেই চাষ হয় না, আমাদের টাঙ্গাইল জেলায় মিঠা পানির পুকুরেও চাষ হবে এবং এই চিংড়ির বিদেশে রপ্তানি করা যাবে কিনা সেটাও পরীক্ষা করা হয়েছে। ঢাকায় নিয়ে এটা পরীক্ষা করছে যে এটাতে নাইট্রোফোরান আছে কিনা। তা দেখা গেছে যে আমাদের পুকুরে কোনো নাইট্রোফোরান নেই, এটা বিদেশে রপ্তানি করা যাবে। আর এবছর তিনি নিজ উদ্যোগেই পুকুরে গলদা চিংড়ি চাষ করছেন। তিনি 30% পুকুরে কার্প জাতীয় মাছের পাশাপাশি 3200 চিংড়ির পোনা ছাড়েন ও নিয়মিত পরিচর্যা করেন। গত বছর তিনি এ পুকুর থেকে প্রায় 105 কেজি গলদা চিংড়ি বিক্রি করেছেন। পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে কৃষকদের অধিক লাভবান হতে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে তাদের আরও বেশি আর্থিকভাবে সফল করে তুলেছে। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম যেখানে ভ্যালু চেনের আওতায় অনেকগুলো সফল কর্মসূচি রয়েছে। আলোচনার পালা। প্রথমেই স্যার আপনার কাছে আমাদের জানার বিষয় ভ্যালু চেনের কথা বলছে, আসলে এই ভ্যালু চেইন বিষয়টা কি? 1990 সালে যখন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় তখন আমাদের কর্মপরিধি তুলনামূলকভাবে ছোট ছিল। তখন আমরা শুধুমাত্র ক্ষুদ্র ঋণ দিয়ে দরিদ্র জনসাধারণকে সাহায্য করার চেষ্টা করতাম এবং আস্তে আস্তে যখন পিকেএসএফের সক্ষমতা বৃদ্ধি পেল তখন আমরা শুধুমাত্র কিছু আর্থিক সহায়তা দিলে টেকসইভাবে দারিদ্র্য বিমোচন সম্ভবপর হয় না। সেই জন্য আমরা ক্রমান্বয়ে ক্ষুদ্র উদ্যোগ, ছোটোখাটো উদ্যোগ, ব্যবসা বাণিজ্য, আপনার আয় বর্ধনমূলক কর্মসূচিকে সহায়তা করা আরম্ভ করলাম। এরকম একটি পদক্ষেপ হলো ভ্যালু চেইন উন্নয়ন। ভ্যালু চেইন বলতে বিশেষ কোনো একটি পণ্য অথবা সেবা উৎপাদন থেকে শুরু করে, মান উন্নয়ন থেকে শুরু করে, বিপণন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছানো, এই যে পুরো কর্মকাণ্ড, এটিকে আমরা ভ্যালু চেইন বলতে পারি। এবং ভ্যালু চেইনের প্রতিটা স্তরে কিছু কিছু মূল্য সংযোজন হয়ে থাকে। আপনি যদি ভালো পণ্য উৎপাদন করতে চান তাহলে প্রতিটা স্তরে আপনাকে নজর দিতে হবে, মান উন্নয়ন করতে হবে। এইভাবে আমরা পর্যায়ক্রমে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের একটি প্রকল্প ছিল ফেডেক, ফাইন্যান্সিং ফর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। আমরা দেখেছি যে ছোটোখাটো উদ্যোগকে সহায়তা করলে কর্মসংস্থান সৃষ্টি হয়। এই ক্ষেত্রে আমরা 22টি বিজনেস ক্লাস্টার ব্যবসা গুচ্ছের মধ্যে প্রায় 44টি ভ্যালু চেইন আমরা চিহ্নিত করে সহায়তা করেছি। তার মধ্যে ধরেন আপনি ফুলের চাষ থেকে আরম্ভ করে গরু মোটা তাজাকরণ, কাঁকড়ার চাষ থেকে আরম্ভ করে সামার টমেটো, যশোরে ট্রাকের বডি সেখানে সহায়তা করা, ভৈরবে পাদুকা শিল্প, মানে যেখানে ব্যবসা গুচ্ছ আছে এবং যেখানে সহায়তা করলে সামান্য আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ দিলে অনেক লোকের চাকরির সংস্থান হবে, সেই সব চিহ্নিত করে আমরা সহায়তা দিচ্ছি এবং এটাইকে আমরা ভ্যালু চেইন ডেভেলপমেন্ট হিসেবে আখ্যায়িত করতে পারি। মহসিন ভাই, আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে স্যার অনেকগুলো উদ্যোগের কথা বললেন, আপনার প্রতিষ্ঠান কি কি ধরনের ভ্যালু চেইন বাস্তবায়ন করছে? যেটা হয়ে আসছে অনেক দিন ধরে, গরু মোটা তাজাকরণ এবং সবজি উৎপাদন ও বিপণন, এই দুইটাই কাজ আছে। তার পাশাপাশি আমি বিশেষভাবে উল্লেখ করব আরও 3টি বিষয়। একটা হচ্ছে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, তার উৎপাদনটা সম্প্রসারণ, তার বিপণন একটা পর্যায়ে। আমরা ভ্যালু চেইনের ক্ষেত্রে আরও উদ্যোগ নিয়েছি, এই ভ্যালু অ্যাড করে বা মূল্য সংযোজন করে ছাগলের মাংসের বিপণনের একটা প্রক্রিয়া যাতে প্রতিষ্ঠিত করা যায়। আরও 2টির কথা বলি, সেটা হচ্ছে যে একটি হচ্ছে যে আপনার মশলা জাতীয় ফসল, এটার স্বাভাবিক উৎপাদন হয়, কিন্তু ভ্যালু চেইনের মধ্য দিয়ে যেটা চেষ্টা করা হচ্ছে এবং এইবারই হতে যাচ্ছে সামার অনিয়ন। আপনারা হয়তো জানেন যে গ্রীষ্মকালে আমাদের পেঁয়াজ হয় না বলে আমদানি মূল্য বেশি, এগুলোর উপর অনেক দাম থাকে, অনেক বেশি, 10 টাকার পেঁয়াজ 100 টাকা। তা আমরা এইবার চেষ্টা করছি, আশা করি সামনের বার ফলন হবে গ্রীষ্মের
সময় পেঁয়াজ উৎপাদন হবে এবং এটা পিকেএসএফ এর সহযোগিতা এবং পিকেএসএফ এর সহযোগিতায়। তার পাশাপাশি আমাদের কাঁচামরিচ এইটা উৎপাদন, কিন্তু এগুলির চ্যালেঞ্জটা হচ্ছে আপনার সংরক্ষণ করা। আমরা ওই জন্যই বলছি যে প্রাকৃতিক উপায়ে পরিচালিত হিমাগার যদি প্রতিষ্ঠা করা যায়, সংরক্ষণটা একটা বড় জায়গা, সেটা বাজারজাতকরণের ক্ষেত্রে অনেক বড় সহায়তা করবে, অনেক দিক থেকে ভালো হবে। তার পাশাপাশি আমাদের মেহেরপুর জেলায় এই দুইটি কাজের পাশাপাশি আপনার ধনে, হলুদ, কালো জিরা, ইতিমধ্যে কালো জিরার আমরা একটা ইন্ডাস্ট্রির থেকে অর্ডার পেয়েছি যে আপনারা যত বেশি সাপ্লাই দিতে পারবেন আমরা তত বেশি গ্রহণ করতে পারবো। দেখা গেছে ভারতে আছে কাঁচামরিচ ড্রায়ারের মধ্য দিয়ে যদি আপনি শুকিয়ে প্যাকেটজাত করে বিক্রি করেন, সারা বছর অর্গানিক উপায়ে আপনি খেতে পারবেন এবং সেটা চলবে। আমরা ওই রকমও প্যাকেটজাত করে এটাকে বিপণনের জন্য প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করছি। তৃতীয় যেটা আরেকটা বলবো, আরেকটি বড়, সেটা হচ্ছে যে আম আমরা খাই সারা বছর এবং আমরা জানি যে আমের কি সমস্যা হয়, তা আমরা চেষ্টা করছি যে বিষমুক্ত আম উৎপাদনের। এখন আমরা দেখেছি যে আপেলের প্যাকেটজাত হয়ে বিদেশ থেকে আসে, ওই আপেলের মতোই কিন্তু আমকেও যদি সংরক্ষণ করা যায়, এই আম দীর্ঘদিন রাখা যায়, এই আম ভালো দামে বিক্রি করা যায় এবং মানুষ ভোক্তারা বিষমুক্ত ভালো আম বেশি পয়সা দিয়ে কিনতে পারেন। এক সময় আমরা লক্ষ্য করলাম 2000 সালের দিকে ব্ল্যাক বেঙ্গল গোটটা অনেকটা হারিয়ে যাচ্ছিল, আর এর জিনটা নষ্ট হয়ে যাচ্ছিল এবং সেখানে থেকে যদি কিছু বলেন। আমাদের ওখানে যখন নষ্ট হয়ে যাচ্ছিল, আমরা সংস্থার উদ্যোগে প্রথম সংগঠিত করে 10টা মাত্র, আমাদের কোনো সামর্থ্য ছিল না সাংগঠনিক বা ওইরকম 10টা মাত্র ব্ল্যাক বেঙ্গল ছাগল আমরা বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে এক জায়গায় আনলাম। আর এখন আমাদের ব্ল্যাক বেঙ্গলের এই জিন সংরক্ষণের জন্য একটা ব্ল্যাক বেঙ্গল ব্রিড খামার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে বেশি ছাগল নেই কিন্তু খুব কোয়ালিটেটিভ 220টি করে ছাগল রাখা হয় এবং প্রতিদিন ওইখান থেকে ছাগলকে আবার বেরও করে দেওয়া হয়। শুধু আমাদের সাথে সংশ্লিষ্ট 7922টি খামার আছে, প্রায় 8000 খামার। এইখানে 80,000-এর উপরে ছাগল আছে এবং তারা প্রতিনিয়ত বিক্রি করছে। আরম্ভ হয়েছিল স্যার সেই 10টা ছাগল দিয়ে, এবং আগে আপনার মর্টালিটি রেট ছিল 25 থেকে 30%, সেটা এখন কমে নেমে দাঁড়িয়েছে। লাস্ট মর্টালিটি রেট হচ্ছে গত বছরের 3.37%। এই যে একটা বিরাট ডেভেলপমেন্ট, এর কারণে পার্শ্ববর্তী লোকজনও কিন্তু যারা আমাদের কর্মসূচির সরাসরি অংশগ্রহণকারী নয়, তারা ছাগল নিজ উদ্যোগে দেখে দেখে করছে। এবং শুধু তাই না, পিকেএসএফ এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছে। অনেক ধন্যবাদ। এ বিষয়ে আরও কথা বলবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম পিকেএসএফের সহায়তায় ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে। স্যার, ফেডেকের আওতায় 44টি ভ্যালু চেইন প্রকল্পের কথা শুনলাম বিরতিতে যাওয়ার পূর্বে। সম্প্রতি পিকেএসএফ নতুন একটি প্রকল্প আরম্ভ করেছে, যেটি এই ভ্যালু চেইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে পেইস প্রকল্প। স্যার, এই পেইস প্রকল্পের কম্পোনেন্টগুলো যদি কি কাজগুলো হবে যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। পেজ যেটা হলো প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অফ এন্টারপ্রাইজেস, ক্ষুদ্র কৃষি সংক্রান্ত ক্ষুদ্র উদ্যোগকে সহায়তা করা এবং বাণিজ্যিক ভিত্তিতে যাতে এগুলো পরিচালিত হয়। আপনি জানেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন বাণিজ্যিক ভিত্তিতে তেমন কোনো কাজ করে না, কিন্তু প্রান্তিক যারা ক্ষুদ্র কৃষক বা দরিদ্র জনগোষ্ঠী যারা দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বেরিয়ে এসে নিজের ভাগ্য উন্নয়নের জন্য কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করে, পিকেএসএফ তাদেরকে সহায়তা করে থাকে এবং কয়েকটি কম্পোনেন্ট বা অংশ আছে। যেমন প্রথমে ক্ষুদ্র উদ্যোগ যেগুলা মাইক্রো এন্টারপ্রাইজ, এটা সম্প্রসারণের জন্য আমরা আর্থিক সেবা প্রদান করব। দ্বিতীয়ত আমরা যেটা ভ্যালু চেইন উন্নয়নের জন্য আমরা সহায়তা করব। ভ্যালু চেইনটা হলো একটি পণ্যের উৎপাদন থেকে শুরু করে মান উন্নয়ন থেকে শুরু করে বিপণন এবং লাস্টে ভোক্তা পর্যন্ত, এটা তৈরি করতে হলে যে যা যা করা প্রয়োজন ভ্যালু চেইন উন্নয়ন, সেটা আমরা করব। এবং আমরা আমাদের আরেকটা উদ্দেশ্য হলো যেসব প্রযুক্তিগত বাধা আমরা পাই সেগুলো দূর করার চেষ্টা করব প্রশিক্ষণের মাধ্যমে, প্রদর্শনীর মাধ্যমে
বিভিন্ন প্রক্রিয়া আমরা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সহায়তা করার চেষ্টা করব এই পেস প্রকল্পের আওতায়। টেকনোলজি এবং প্রোডাক্ট অ্যাডাপ্টেশনের এইটার খুব বড় ধরনের কার্যক্রম পিকেএসএফ ছিল না এই আরম্ভ, এবং এইখানে কিন্তু পিকেএসএফ নন পোর্টদেরও টার্গেট করেছে যারা ট্রেডার বিভিন্নভাবে সম্পৃক্ত থাকবে। সেই সম্পর্কে এটা আপনারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবেন, সেখানে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবেন কিনা সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আমি যদি একেবারেই প্রাইমারি লেভেলে যেটা বলি সেটা হচ্ছে যে টেকনোলজি ট্রান্সফারে যদি যথাযথ অংশগ্রহণকারীকে সংগঠিত করা যায় খুব বেশি সমস্যা নেই। স্যার যে দুটি কথা বললেন ওই দুটি সাপোর্টের পাশাপাশি এই টেকনোলজি ট্রান্সফার করাটা একটু সহজ। আমরা আশা করছি যে পেস প্রজেক্টের মধ্য দিয়ে এই জিনিসগুলো আরও দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়বে। স্যার পেসের কথা বলছিলাম, এই প্রকল্পের আসলে ব্যক্তিকাল এবং এই প্রোগ্রামগুলো কোথায় কোথায় নেওয়া হবে? পেস প্রকল্পটা হবে, এটা হবে 6 বছর ব্যাপী একটি প্রকল্প, যেটা এই 2015 সাল থেকে শুরু হয়ে আরম্ভ হয়ে গেছে, 2020 সাল পর্যন্ত চলবে এবং সারা দেশব্যাপী আমাদের যে সহযোগী সংস্থা আছে তাদের মাধ্যমে সারা দেশে আমরা এটা চালু করব এবং উদ্দেশ্য হলো ভ্যালু চেইন ডেভেলপমেন্ট, যেটা ইফাদের একটি প্রকল্প, যেটা প্রায় 93 মিলিয়ন মার্কিন ডলার, যেটা প্রায় 750 কোটি টাকার একটি প্রকল্প। পণ্য যেগুলো উৎপাদিত হবে সেগুলো এখন আপনি জানেন যে ইন্টারনেটের যুগ, ইন্টারনেট ভিত্তিক যাতে এই পণ্যগুলো বিপণনের ব্যবস্থা থাকে সেই জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেটা ভার্চুয়াল মার্কেটিং, যেটা কোরিয়ান সরকারের একটি ছোট্ট অংশ সহায়তা, এখানে আর্থিক সহায়তা থাকবে। ইফাদের সহায়তায় বাস্তবায়িত পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের একটি প্রকল্প বিশ্বব্যাপী প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের US ট্রেজারির শ্রেষ্ঠ বাস্তবায়িত প্রকল্প হিসেবে বিবেচিত হয়েছে, পুরস্কৃত হয়েছে। এবং আমার বিশ্বাস যে এই ফেডেকও আমাদের বাস্তবায়িত ফেডেক প্রজেক্ট ইফা সারা বিশ্বব্যাপী সফল প্রকল্প হিসেবে বিবেচনা করছে এবং আমরা বিশ্বাস করব যে আমাদের যে পেস প্রকল্প সেটা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং আমাদের যে সহযোগী সংস্থা এদের সমন্বয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টা এটিও একটি সফল কার্যক্রম হিসেবে বিবেচিত প্রকল্প হিসেবে বিবেচিত। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। মহসিন ভাই, আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে আবার ব্ল্যাক বেঙ্গলে ফিরে আসতে চাই। আপনার অনেক বড় স্বপ্ন, কারণ এখন আপনি যেটা বলছিলেন যে 10টি ছাগল থেকে আরম্ভ করে এখন 80,000 ছাগল আপনি দেখতে পান। এই কাজটা করতে গিয়ে আপনি আসলে কি ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছেন? এখন পর্যন্ত বিপণনেরও কোনো সমস্যা নেই ছাগলের এখন পর্যন্ত, কিন্তু চ্যালেঞ্জ আমরা অনুভব করছি যে এটার যখন মাংসটা প্রসেস করা হবে আমাদের দেশের ভিতরে বিপণনটা কেমন হবে, চাহিদা আছে বিদেশে, আমরা কি যথাযথভাবে রপ্তানি করার মতো জায়গায় নিয়ে যেতে পারবো কিনা, তারপরে যে বাই প্রোডাক্ট যেগুলি হবে সেই জিনিসগুলো আমরা প্রপারলি তৈরি করার যে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ সেটাও একটা চ্যালেঞ্জ আছে, তার পাশাপাশি মার্কেটিংয়েরও চ্যালেঞ্জ আছে। মার্কেটিং দুই জায়গায়, কিছু আছে আমাদের দেশে, এর সম্ভাবনা আছে আমাদের বিদেশে পর্যন্ত। আরেকটা মনে হচ্ছে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে যত বিনিয়োগ করা দরকার যে পুঁজি টেকনোলজির পাশাপাশি, সেই পুঁজিটাও যথাসময়ে যথাযথভাবে আমরা পাবো কিনা। আমরা আরেকটি খাতকে রপ্তানিমুখী খাত হিসেবে আখ্যায়িত করতে পারি এবং পিকেএসএফ এখানে অনেক কাজ করছে, সেটা হচ্ছে কাঁকড়া ভ্যালু চেইন ডেভেলপমেন্টে। কাঁকড়া একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট হিসেবে বিবেচিত হতে পারে, সে সম্পর্কে আমরা কি সহায়তা করতেছি আমাদের চাষিদেরকে? আমরা দেখেছি সাতক্ষীরায় যেখানে ক্ষুদ্র কৃষক ছোট্ট একটি পুকুর আছে, তার চিংড়ি চাষ করার মতো তার ক্ষমতা নেই, এই ছোট্ট একটি পুকুরের মধ্যে লবণাক্ত পানি ঢুকিয়ে কাঁকড়ার বীজ দিয়ে ছোট কাঁকড়া দিয়ে চাষ শুরু করছে, কাঁকড়া ফ্যাটারিং করতেছে। আমরা আর্থিক সহায়তা দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি, পুঁজির সাথে সাথে সকল প্রকার মোরাল সাপোর্ট দিয়েছি এবং বিক্রয়ের জন্য আমরা মার্কেটিংয়ের জন্য আমাদের বাংলাদেশের কাঁকড়া হংকংয়ে রপ্তানি হচ্ছে, থাইল্যান্ডে রপ্তানি হচ্ছে, চীনে রপ্তানি হচ্ছে, সিঙ্গাপুরে রপ্তানি হচ্ছে এবং বাংলাদেশি কাঁকড়ার মূল্য অনেক বেশি, কারণ এটার যে মাংসটা অত্যন্ত সুস্বাদু। এইভাবে বাংলাদেশের যে এক্সপোর্ট বাস্কেটটা ছোট ছিল সেটা এখন সম্প্রসারণ করেছে এবং এতে আমরা সকল প্রকার সহায়তা দিচ্ছি, সকল প্রকার উদ্ভাবনীমূলক প্রযুক্তি দিচ্ছি, প্রশিক্ষণ দিচ্ছি, আর্থিক সেবা সহ। একমাত্র আমাদের উদ্দেশ্য দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সহায়তা করা। স্যার অনেক ধন্যবাদ আপনাকে এই সমৃদ্ধ আলোচনায়
অংশগ্রহণের জন্য। ধন্যবাদ মহসিন ভাই আপনাকে। অবশ্যই এই সম্পর্কে আমরা আরও আলোচনা করব আমাদের অন্য পর্বগুলিতে। আপনাদের এবং শুধু দর্শককেও ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, প্রথাগত আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের বাইরেও অনেক সুযোগ আমাদের রয়েছে। পিকেএসএফ সম্ভাবনাময় ক্ষেত্রে উৎসাহযোগে আর্থিক সহায়তা করে যাচ্ছে প্রতিনিয়ত। কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে পিকেএসএফের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে সে প্রত্যাশা আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।